হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমসি বায়োলজি ক্লাসেস বাংলা। আমি ডক্টর মধুশ্রী চ্যাটার্জি, আর আজকে আমি এসে গেছি তোমাদের সেল দ্য ইউনিট অফ লাইফ চ্যাপ্টারের পার্ট 3 নিয়ে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস গেট স্টার্টেড। লাস্ট লেকচারটাতে আমি পড়িয়েছিলাম হচ্ছে প্রোক্যারিওটিক সেলের বাইরে যে সেল এনভেলপ থাকে ওই অবধি। এবার বাকি পার্টটা আমি আজকের লেকচারে কন্টিনিউ করছি। এবার ধরো যে প্রোক্যারিওটিক সেল মানে সব থেকে কমন যে এক্সাম্পল ব্যাকটেরিয়ার কথা যদি ভাবি, কোনো কোনো ব্যাকটেরিয়া আছে যারা মোটাইল মানে চলাফেরা করতে পারে, আবার কোনো কোনো ব্যাকটেরিয়া আছে যারা চলাফেরা করতে পারে না। তো এবার প্রশ্ন হচ্ছে, যারা চলাফেরা করতে পারে তাদের কাছে তো বাবা হাত পা নেই, ঠিক আছে? কারণ ব্যাকটেরিয়া তো ইউনিসেলুলার, এককোষী স্ট্রাকচার, ওর আবার আলাদা করে হাত পা কি করে থাকবে? তাহলে ও কিভাবে চলাফেরা করবে? তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে লোকোমোশনের জন্য যে স্ট্রাকচারটা প্রেজেন্ট থাকে তার নাম হলো ফ্ল্যাজেলা। যদি এবার আমাদের এনসিইআরটির ডেফিনিশন ওয়াইজ বলতে হয় ফ্ল্যাজেলা জিনিসটা কি, তাহলে কি বলবো? ফ্ল্যাজেলা ইজ আ থিন ফিলামেন্টাস এক্সটেনশন ফ্রম দ্য সেল ওয়াল অফ ব্যাকটেরিয়া। খুব সরু ফিলামেন্টের মতন একটা এক্সটেনশন বা প্রবর্ধন যেটা সেল ওয়াল থেকে বেরিয়েছে। এবার দেখো, যত ব্যাকটেরিয়া আমরা আমাদের চারপাশে দেখতে পাই সবার ক্ষেত্রে কিন্তু ফ্ল্যাজেলার সংখ্যা বা ফ্ল্যাজেলার অ্যারেঞ্জমেন্ট কিভাবে সজ্জিত সেটা কিন্তু সেম নয়। তো ফ্ল্যাজেলার নাম্বার অ্যান্ড অ্যারেঞ্জমেন্টের উপর বেস করেও কিন্তু ব্যাকটেরিয়াকে আমরা কিছু ডিফারেন্ট টাইপে ক্লাসিফাই করতে পারি। এনসিইআরটি বইতে মেনশন করা নেই। যারা আরও ডিটেলসে জানতে চাও তারা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া যে ইমেল আইডি সেখানে মেল করতে পারো, আমি এটার ব্যাপারে তখন একটু বলে দিতে পারি। ব্যাকটেরিয়াল ফ্ল্যাজেলার যদি কথা বলি, এটা 3টে পার্ট থাকে। কি কি পার্ট? বেসাল বডি থাকবে, তারপরে থাকবে হুক, তারপরে থাকবে ফিলামেন্ট। এবার দেখো, ফিলামেন্ট যে পার্টটা সেটা কিন্তু ফ্ল্যাজেলার লংগেস্ট পোর্শন। সব থেকে লম্বা পার্ট অফ ফ্ল্যাজেলা হচ্ছে ফিলামেন্ট। এটা নিটের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, কোন পার্টটা ফ্ল্যাজেলার মধ্যে সবচেয়ে লম্বা। সো এই জায়গাটা কিন্তু বইতে পারলে হাইলাইট করে রেখো। আর ফিলামেন্ট যে পার্টটা, ইট এক্সটেন্ডস ফ্রম সেল সারফেস টু দ্য আউটসাইড, এটা মাথায় রাখবে। এক্সটেন্ডস ফ্রম দ্য সেল সারফেস, সেলের সারফেসের থেকে বাইরের দিকে এক্সটেন্ড হচ্ছে। ওকে, ব্যাকটেরিয়ার সারফেসে না ফ্ল্যাজেলা ছাড়া আরও দু ধরনের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। মানে দেয়ার আর 2 more সারফেস স্ট্রাকচার্স প্রেজেন্ট অন ব্যাকটেরিয়া। কি কি সেগুলো? একটা হচ্ছে ফিমব্রি, আরেকটা হচ্ছে পিলি। ওকে, এবার দেখো, এই যে ফিমব্রি আর পিলি কথা বললাম, এরা ব্যাকটেরিয়াল সেলের সারফেসে থাকে, ঠিক আছে? কিন্তু এদের কিন্তু মোটিলিটি বা ব্যাকটেরিয়াকে চলাফেরা করতে সাহায্য করায় কোনো ভূমিকা নেই। They do not play any role in bacterial motility. তাহলে প্রশ্ন হচ্ছে, ম্যাম যদি এরা মোটিলিটিতে হেল্প নাই করে তাহলে এদের কাজটা কি? রাইট? যে পিলি জিনিসটা বললাম না, পিলি হচ্ছে লম্বা টিউবের মতো একটা স্ট্রাকচার, ইলংগেটেড টিউবুলার স্ট্রাকচার। ওকে, যেটা একটা স্পেশাল প্রোটিন দিয়ে তৈরি হয়। প্রোটিনটার নাম হচ্ছে পিলিন প্রোটিন। এবার পিলি যেটাতে হেল্প করে, পিলি হচ্ছে অ্যাকচুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশন, কাইন্ড অফ সেক্সুয়াল রিপ্রোডাকশানে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হেল্প করে। এবার এখানে একটা কথা বলে দিই, দেখো ব্যাকটেরিয়া তো ইউনিসেলুলার স্ট্রাকচার, এককোষী অর্গানিজম। তো এদের মধ্যে প্রকৃত অর্থে বা ট্রুলি সেক্সুয়াল রিপ্রোডাকশন মোটেই দেখতে পাওয়া যায় না, কিন্তু কাইন্ড অফ টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখতে পাওয়া যায় যেখানে জেনেটিক মেটেরিয়ালের রিকম্বিনেশন হয়। সেটা এখন আমাদের এই চ্যাপ্টারে পড়ার বিষয় নয়, ইনফ্যাক্ট এনসিইআরটিতে ডিটেলসে কোথাও বলাও নেই, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। তো সেই যে কাইন্ড অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, তার একটা ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে কনজুগেশন। কনজুগেশন হচ্ছে ব্যাকটেরিয়াতে হওয়া একটা যৌন জননের মতন একটা পদ্ধতি যেখানে জেনেটিক রিকম্বিনেশন দেখতে পাওয়া যায়। তো সেই পদ্ধতিটার ক্ষেত্রে এই পিলি সে কিন্তু পার্টিসিপেট করে। তো পিলি তার মানে বুঝতে পারলে যে পিলি কিন্তু ব্যাকটেরিয়ার মোটিলিটিতে কোনো রোল প্লে করছে না। ওকে, ফিমব্রি জিনিসটা কি? ফিমব্রি হচ্ছে ছোট ছোট ব্রিসেল লাইক ফাইবার্স। আমরা যে দাঁত ব্রাশ করি, ব্রাশের যে ব্রিসেলগুলো থাকে ওই রকম। তো ফিমব্রি হচ্ছে স্মল ব্রিসেল লাইক ফাইবার্স স্প্রাউটিং আউট অফ দ্য সেল, ঠিক আছে? এবার ফিমব্রির কাজ কি? ফিমব্রির কাজ হচ্ছে, ফিমব্রি একটা ব্যাকটেরিয়াকে তার সাবস্ট্রেটের গায়ে অ্যাটাচ করতে হেল্প করে। যেমন ধরো স্ট্রিম বা নদীর মধ্যে ধরো কোনো পাথর রয়েছে, রকস রয়েছে, তাহলে রক সারফেস অন দ্য স্ট্রিম, সেখানে যখন ব্যাকটেরিয়া বসবে তো ব্যাকটেরিয়া সেই সারফেসটা অ্যাটাচ করবে কিরকম করে? উইথ দ্য হেল্প অফ দিস ফিমব্রি। এছাড়াও ধরো ব্যাকটেরিয়া তো আমাদের মানে হোস্ট টিস্যুর গায়েও তো অ্যাটাচ করে। যেমন আজকে যদি আমি বলি আমার হাতের স্কিনেও ডেফিনেটলি প্রচুর ব্যাকটেরিয়া আছে। যতই আমি হাত সাবান দিয়ে ধুয়ে আসি না কেন বা হাতে স্যানিটাইজার স্প্রে করি না কেন,
সবসময় কিছু না কিছু ব্যাকটেরিয়া তো অলওয়েজ প্রেজেন্ট থাকে আমাদের বডিতে, রাইট? তো এই যে ব্যাকটেরিয়াগুলো যারা ধরো আমার স্কিনের সারফেসে বসছে, তো সারফেসে অ্যাটাচ কিরম করে হচ্ছে, তার জন্যও তো ব্যাকটেরিয়াতে একটা স্ট্রাকচার চাই, সেটাই হচ্ছে ফিমরি, দ্যাট হেল্পস ইন অ্যাটাচমেন্ট অফ ব্যাকটেরিয়া টু দ্য হোস্ট সারফেস। প্রোক্যারিওটিক সেলের মধ্যে নেক্সট যে টপিকটা আমাদের আসছে অ্যাজ পার এনসিআরটি, সেটা হচ্ছে রাইবোসোম। রাইবোসোম প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কোথায় দেখতে পাবো? ইন প্রোক্যারিওটস রাইবোসোমস আর অ্যাটাচ টু দ্য প্লাজমা মেমব্রেন অফ দ্য সেল। এখানে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। রাইবোসোম তোমরা ছোটবেলা থেকে পড়েছো, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে আটকে থাকে, পড়েছো। এছাড়া মাইটোকন্ড্রিয়ার মধ্যে রাইবোসোম থাকতে পারে, ক্লোরোপ্লাস্টের মধ্যেও রাইবোসোম থাকতে পারে, কিন্তু আমি তো এখানে প্রোক্যারিওটিক সেলের কথা বলছি। প্রোক্যারিওটিক সেলে না তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, না ক্লোরোপ্লাস্ট আছে, না মাইটোকন্ড্রিয়া আছে, তাহলে প্রোক্যারিওটিক সেলে রাইবোসোম কোথায় থাকবে? ইয়েস, ইট ইজ অ্যাটাচ টু দ্য প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের গায়ে কিন্তু রাইবোসোম প্রেজেন্ট থাকবে। রাইবোসোমের যদি সাইজ বলি, 15 ন্যানোমিটার বাই 20 ন্যানোমিটার ইন সাইজ। আর রাইবোসোম দুটো সাব ইউনিট বা অধ একক নিয়ে গঠিত হয়। যেহেতু আমরা প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে রাইবোসোম নিয়ে কথা বলছি, এই যে দুটো সাব ইউনিটের কথা বললাম, একটা হচ্ছে 50S আর একটা হবে 30S। 50S আর 30S মিলে টোটাল যেটা তৈরি হয় সেটা হলো 70S। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে ম্যাম 50S আর 30S মিলে তো 70S হয় না, এটা তো 80S হয়। কিন্তু মাথায় রাখবে, এই যে এস কথাটা বললাম, এস মানে হচ্ছে জেডবার্গস ইউনিট বা সেডিমেন্টেশন কোএফিশিয়েন্ট। এটা কোনো অ্যাডিটিভ প্রপার্টি নয়, তাই 50 + 30 যুগে যোগ করে 80S করে দেবো, ব্যাপারটা কিন্তু এরকম মোটেই নয়। প্রোক্যারিওটিকের রাইবোসোমের ক্ষেত্রে আরেকটা ধরনের অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা পলিজোম বা পলিরাইবোসোম বলি। এবার দেখো এই কথাটা মানেটা কি। পলি মানে হচ্ছে অনেক, এখানে কি হচ্ছে সেভারাল রাইবোসোমস মানে অনেকগুলো রাইবোসোম অ্যাটাচ টু আ সিঙ্গল এমআরএনএ। একটা সিঙ্গল এমআরএনএর সাথে যখন অনেকগুলো রাইবোসোম অ্যাটাচ থাকছে, চেইন ফর্ম করছে, এটাকে আমরা বলবো পলিজোম বা পলিরাইবোসোম। এবার এই যে ধরো পলিরাইবোসোম বা পলিজোমে যে রাইবোসোম রয়েছে, তার কাজ কি হবে? ইটস ভেরি সিম্পল। রাইবোসোমের কাজই তো হচ্ছে প্রোটিন তৈরি করা। রাইবোসোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল বলি। তাহলে পলিজোমের মধ্যে যে রাইবোসোমগুলো রয়েছে, অবভিয়াসলি তারাও প্রোটিন তৈরিতেই হেল্প করবে। প্রোটিন তৈরি যে প্রসেসটা, এটাকে আমরা বলি হচ্ছে ট্রান্সলেশন। ক্লাস 12-এর মলিকিউলার বেসিস অফ ইনহেরিটেন্স চ্যাপ্টারে রয়েছে, ওখানে তোমরা পড়বে যে এমআরএনএ থেকে আলটিমেটলি বাই ট্রান্সলেশন তৈরি হয় প্রোটিন। আর এই পলিরাইবোসোমে উপস্থিত রাইবোসোমগুলোর কাজ হচ্ছে এমআরএনএ-কে ট্রান্সলেট করে প্রোটিনে পরিণত করা। প্রোক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমের মধ্যে রিজার্ভ মেটেরিয়াল বা সঞ্চিত বস্তুগুলো ইনক্লুশন বডি ফর্ম করে প্রেজেন্ট থাকে। এই যে ইনক্লুশন বডিগুলো, এদের বাইরে কিন্তু কোনো মেমব্রেন সিস্টেম নেই, দে আর নট বাউন্ড বাই এনি মেমব্রেন সিস্টেম। তো তার মানে কি, ওরা সাইটোপ্লাজমে ফ্রিলি এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকে, বাইরে তো কোনো মেমব্রেন নেই। তো যদি তোমাকে ইনক্লুশন বডি যারা প্রোক্যারিওটিকে প্রেজেন্ট রয়েছে এরকম কিছু উদাহরণ জানতে চাওয়া হয়, সেগুলো কি? ফসফেট গ্র্যানিউল হতে পারে, ছাড়া হতে পারে সায়ানোফাইসিয়াম গ্র্যানিউল আর গ্লাইকোজেন গ্র্যানিউল। এই নামগুলো অবশ্যই মনে রাখবে, নিটের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ছাড়া গ্যাস ভ্যাকিউল বলে একটা স্পেশাল স্ট্রাকচার দেখতে পাওয়া যায় ইন দ্য ফর্ম অফ ইনক্লুশন বডিজ, যেটা আমরা দেখতে পাবো ব্লু গ্রিন অ্যালগি বা সায়ানোব্যাকটেরিয়া যেটাকে বলি, তাদের ক্ষেত্রে। পার্পল ব্যাকটেরিয়া, গ্রিন ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে কিন্তু আমরা গ্যাস ভ্যাকিউল দেখতে পাই, যারা বেসিক্যালি বুয়েন্সি মেনটেন করতে হেল্প করে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রোক্যারিওটিক সেল। এটা ছিল আমার সেল দ্য ইউনিট অফ লাইফ চ্যাপ্টারের পার্ট 3 লেকচার। এটা খুব ছোট লেকচার হলো, কারণ এর পরের লেকচারে আমি ইউক্যারিওটিক সেলটা একবারে শুরু করতে চাইছি। সো যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে লাইক করে দাও, যতজনের সাথে পারো শেয়ার করে দাও, আর ওয়েট করো আমার নেক্সট লেকচারের জন্য। নেক্সট লেকচার খুব জলদি চলে আসবে। বাই।